तेरे तीर था जिसमें पात पर भोर से जब गिरे फर्श खाते पर या हुसैन या हुसैन या हुसैन मजलूम या हुसैन या हुसैन या हुसैन मजलूम। পবিত্র আশুরা তাজিয়া মিছিলে ভক্তদের ঢল। ইয়া হোসেন ধর্ণীতে মাতুম, বিভেদ ভুলে এগিয়ে যাওয়ার শপথ। জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া থেকে ফিরেছে 3 শ্রমিক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে জঙ্গি না থাকার দাবি। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা বিএনপি। সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচারের অভিযোগ। সীমান্তের আগ্রাসন মেনে নেওয়া হবে না, চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। গণহত্যার বিচার ও জুলাই সনদের দাবি। এবং অনিয়ম দুর্নীতির আখড়া গাজীপুরের গোসিঙ্গা ইউনিয়নের ভূমি অফিস। টাকা ছাড়া মেলে না কোনো সেবা, অনুপস্থিত থাকেন কর্মকর্তারা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 61 হিজরির এই দিনে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্রী ইমাম হোসেন সহ 72 জন। দিনটি স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। ইয়া হোসেন ধ্বনিতে শোক প্রকাশ করেন তারা। এ সময় বিভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শোকের এই মাতম পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসলমানদের। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকাল 10টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় 10 মহরমের প্রধান তাজিয়া মিছিল। মিছিলের সামনে ঠাঁই পায় কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম, দুলদুল ঘোড়া, জুলজান ও কয়েকটি তাজিয়া। চোখে সুরমা, মুখে শোকের স্লোগান, গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ। মিছিলে অংশ নিয়ে হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন তারা, করেছেন শোক প্রকাশ। দিনটি হচ্ছে শোকের মাস, মুহররমের মাস। আমরা নবীর উম্মত, ওই হিসেবে আজকের এই মাসে আমরা খুব শোক প্রকাশ করছি। ফ্যামিলি থেকে যদি কেউ মারা যায়, যেমন আমরা শোক পালন করি, আজকে আমাদের এইটাই দরকার। তার কারণ হলো আমাদের জন্য, উম্মতের জন্য তারা পানি খায়নি হযরত ইমাম হাসান হোসেন। দিন আমরা এখানে থাকবো, এখানে এসেছি আমরা, একটা শোকের দিন, এই জন্য এখানে আসছি। আজকের দিনটা আমাদের উৎসব না, আজকের দিনটা আমাদের আনন্দ না, আজকের দিনটা জাস্ট আমাদের শোক গাম। পুরো বিশ্বের মুসলমানদের ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তারা। দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসার প্রত্যয় জানান। দেশের মধ্যে শান্তি ফাসলা হয়, ঠিক আছে, আর রোগ জীবনের জন্য একটু দোয়া চাইছে। ছোটবেলা থেকে দেখে আসছে যে এখানে উমরা হয়, তো আমার মেয়ের জন্য কেমন দিয়েছিল, আমরা সবসময় আসি, ভালো লাগে, এই জন্য আর কি এখানে আসা। মাওলা হোসেন আসসালাতু আসসালাম আমাদের যে ন্যায়ের শিক্ষা দিয়েছে, সব সময় সঠিক এবং সত্যের পথে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাই আমরা আসলে এই দিন থেকে পেতে চাই। শিক্ষা একটাই, সবাইকে ভালোবাসতে হবে। বিশ্ব থেকে আমরা একটা আওয়াজ তুলছি কি মুসলমান তোমরা সব এক হও, ইহুদিদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে প্রতিবাদ করো। আমরা সুন্নি মুসলিম, কিন্তু আমাদের বিশ্বাস যে আল্লাহ ওনাদের উসিলায় আমাদের মাফ করবেন। হোসেনি দালান রোড, বক্সিবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, আজিমপুর চৌরাস্তা মোড় ও নীলক্ষেত মোড় হয়ে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায় শেষ হয় তাজিয়া মিছিল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পাশাপাশি বরিশাল, খুলনা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হয়েছে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নেয়। এ সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যের পথে অটল এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান তারা। বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। কারবালার শোকবহ দিনের স্মরণে রোববার সকালে 11টায় বরিশালের নতুন বাজার থেকে বের হয় তাজিয়া মিছিল। পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে এই মিছিলে ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, পতাকা, ধর্মীয় স্লোগান নিয়ে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। ধর্মীয় অনুভূতির এই গভীরতায় নগরবাসীর মনে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয় পবিত্র আশুরা। শোক সভায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।
বক্তারা জানান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দেন সত্য ও ন্যায়ের পথে থাকা এবং অন্যায়ের কাছে মাথা নত না করা। আলোচনা শেষে আলতাপুর লেনের ইমামবাড়ি থেকে বরিশালে শোক মিছিল বের হয়। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়গা থেকে বের হয় তাজিয়া মিছিল। হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শুরুর আগে ইমামবাড়গাতে অনুষ্ঠিত হয় মার্শিয়া ও মজলিস। এখানে মানবতারও বিষয় আছে, তাই আমরা যেন মানবতাকে না ভুলি, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা জালিমের বিরুদ্ধে, সে যেই হোক তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এবং কারবালার শিক্ষা হচ্ছে এটা। রাজশাহী রেলগেট এলাকা ও শিয়া মসজিদ থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন জেলায় চলছে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, আশুরা উপলক্ষে কি কি আয়োজন চলছে আর লোক সমাগম কেমন দেখছেন, জানাবেন। ডানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী শহীদপুরের যে প্রতীকী কারবালা রয়েছে সেখানে। মূলত আজকের এই দিনে মুহররম মাসের কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ এবং তার বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। তারই এই কারবালার সেই ইতিহাসকে স্মরণ করতে এই বিহারি অধ্যুষিত জনগোষ্ঠীর এই সৈয়দপুর শহরে এখানে সৈয়দপুর শহরে জাঁকজমকপূর্ণভাবে এই পবিত্র আশুরা পালন করা হচ্ছে। মূলত এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি প্রতীকী কারবালা। এখানে যারা মুহররম মাসের ৭ম দিনে যারা পাইক বাঁধেন, যাদের মানত থাকে, তারা এখানে এসে এই আপনি আমার পিছনে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন সেখানে ৭ পাক ঘুরে সেই পাইক যে পরিধেয় যে বস্ত্র থাকে পাইকদের সেটি খুলে দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন। মূলত মুহররম মাসের যে ইতিহাসটি রয়েছে এটি মুঘল আমল থেকে ভারত উপমহাদেশে এই আশুরাটি পালন হয়ে আসছে। 1947 সালে দেশ ভাগের পর ভারত থেকে যে বিহারি জনগোষ্ঠী এই সৈয়দপুর শহরে আসছে তারা কিন্তু এই আশুরাটি পালন করে থাকে। মূল অনুষ্ঠানটি যদিও 1 তারিখ থেকে শুরু হয়, এটি কিন্তু 9 এবং 10 দশমী এই 2 দিনে কিন্তু মূল ধর্মীয় রীতিনীতি থাকে। এখানে গতকাল রাতে 10টার পরে সৈয়দপুর শহরে 39টি ইমামবাড়ায় তাজিয়া বসেছে। যারা মানত থাকে তারা নিয়াজ ফাতিয়া করেছে, মানত করেছে। এবং দেখা গেছে যে আজকে যে মূল অনুষ্ঠানটি এই কারবালা মাঠে 5টার পর শুরু হওয়ার কথা রয়েছে, এরই মধ্যে যারা পাইক বেঁধেছেন তারা কিন্তু আসা শুরু করেছেন। এবং এই পাইকরা মূলত যে 4 দিন পাইক বেঁধে থাকেন তারা মূলত প্রতিটি ইমামবাড়ায় পরিদর্শন করে থাকেন, সালামি দিয়ে থাকেন এবং তারা কোনো প্রকার ঝাল জাতীয় খাবার খান না এবং মিষ্টি জাতীয় খাবার খান এবং খালি পায়ে তাদেরকে চলাফেরা করতে হয়। আমি সরাসরি এখন কথা বলবো এখানকার যিনি খলিফা আছেন তার কাছে। আমি জানতে চাবো যে এই মূলত এই কারবালা মাঠে যে প্রতীকী কারবালা মাঠে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে স্মরণ করে এই কারবালা মাঠে যে আয়োজনটা তার সম্পর্কে আমি জানতে চাবো। আজকে আমাদের এই ইয়াদগারে কারবালা, স্মরণীয় কারবালা, আমরা তো এখানে হানফি মাযহাবের ইমাম হুসেনের জন্য দোয়া খায়ের করব এবং যার মানুষ আছে, আমরা তো ইরাক যাইতে পারবো না, এখানে উনার স্মরণ করে এখানে আমরা দোয়া খায়ের করি। হানফি মাযহাবের লোক আমরা মিলাদ মাহফিল, মানিত মুরাদ, আমরা কোরআন তেলাওয়াত করি, মিলাদ মাহফিল করি, সিন্নি করি উনার স্মরণে। এই হলো আমাদের ইয়াদগারে কারবালা সৈয়দপুর। আমরা সবাই মিলিয়ে মিশে এখানে উদযাপন করি। যেমনটি শুনছিলেন, মূলত এই আশুরাকে কেন্দ্র করে যারা মানত করে, যাদের মনে ইচ্ছার যে তার মুরিদ, যার মানত যদি পূরণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এখানে আসে তারা নিশান উঠান অর্থাৎ পতাকা তুলেন, এখানে শ্রেণী নিয়ে আসেন এবং যে শ্রেণীটা যে তাবরকটা একে অপরের সাথে শেয়ার করেন। মূলত এই ছিল আমার কাছে সৈয়দপুর শহর থেকে পবিত্র আশুরা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নীলফামারী থেকে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বর্তমানে দেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরেছেন।
বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেল ২৭ জুন ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানান। পরে দেশটির পুলিশ প্রধান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আটক সবাই মালয়েশিয়ার কারখানা নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন, যার মধ্যে ৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি বলেন, আগে জঙ্গি থাকার কথা শোনা গেলেও গেল 10 মাসে তাদের কোনো অস্তিত্ব মিলেনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? মালয়েশিয়া ফেরত 3 বাংলাদেশি জঙ্গি নয় উল্লেখ করে উপদেষ্টা জানান, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এনবিআর এর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হলেও বর্তমানে তা কেটে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন আগে এনবিআর এর একটু সমস্যা ছিল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। একটি মহল বিএনপি সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ তৈরি হয়, তেমনি নির্বাচিত সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ও ভঙ্গুর হয়ে অকার্যকর হয়ে পড়ে। এ নিয়ে আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর গুলশান কার্যালয়ে সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান ও বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে বিএনপি সহযোগিতা করছে বলে জানান মির্জা ফখরুল। ঐকমত্যের বিভিন্ন ইস্যুও তুলে ধরেন তিনি। উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, 2 বিষয়ে আমরা ছাড় দিয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। এরপরও বিশেষ মহল ও চক্র বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। ইভিএম এর মতো ব্যর্থ প্রকল্পের উদাহরণ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির মতো নতুন ধারণা এনে নির্বাচন ব্যবস্থাকে বদলে ফেলার চেষ্টা হচ্ছে। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনার কারো? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঐকমত্যের বিষয়ে বিএনপি আশাবাদী বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয় বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতারা। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজার সীমান্ত জুড়ে বিএসএফ এর পুশিন থামছে না। প্রতিনিয়ত পাহাড়ি জঙ্গল আর রাতের অন্ধকারকে ব্যবহার করে ঠেলে দেওয়া হচ্ছে অনেককে। বিজিবির টহল জোরদার থাকলেও ঠেকানো যাচ্ছে না এমন কর্মকাণ্ড। সালেহ এলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পা রিপোর্ট।
মৌলভীবাজার জেলার সঙ্গে ভারতের 271 কিলোমিটার সীমান্ত জুড়ে বাড়ছে পুশিনের ঘটনা। গভীর রাতে দুর্গম পাহাড়ি এলাকা কিংবা ঘন জঙ্গলে এসব পথেই ঠেলে দেওয়া হচ্ছে লোকজন। গত 7 মে থেকে 5 জুলাই পর্যন্ত মৌলভীবাজার সীমান্ত দিয়েই বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে 502 জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি পুশিন করা হয়েছে বড়লেখার পাত্থাথল সীমান্ত দিয়ে। পুশিন করা নাগরিকদের মধ্যে 37 জন রোহিঙ্গা নাগরিকও রয়েছেন। ঠেলে দেওয়া নারী পুরুষ শিশু সীমান্ত পেরিয়ে এসে আশ্রয় নিচ্ছেন স্থানীয় গ্রামে। বিজিবির নিয়মিত টহল থাকলেও বিএসএফ এর পুশিন থামছে না দাবি স্থানীয়দের। অনেক সময় এসব লোকদের সঙ্গে অপরাধী বা চোরা কারবারিরাও ঢুকে পড়ছে। নিয়মিত এসব ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। এরা যে মানুষ যে বর্তমানে যে মানুষ আপনার তারা ফাঁস করে দেয়, এইভাবে মনে হয় আমরা খুব একটা আতঙ্কের মধ্যে আছি। নানি গুম নিদ্রা আছে, নারী দেওয়া আছে, ওদের পুলিশ আইতিরা যাইতিরা আবার আইতে নিশা পুলিশ আই আমরা দিকার করে। এরা সঠিক মানুষ নয়। রাতের অন্ধকারে বর্ডারে গেট খুলিয়া তারা প্রবেশ করে। আমরা এই দুইটা গ্রাম খুব শান্তির মধ্যে আছি। পুশিন হওয়া ব্যক্তিরা জানান, আনুমানিক 6 মাস থেকে 17 বছর আগে তারা চিকিৎসা বা কাজের উদ্দেশ্যে ভারতে যান। ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিল, ওখানে নিয়ে গিয়ে ছেড়ে আমাদেরকে চলে এসেছে। আমরা আসতে পারিনি এখানে। আমার বাড়ি বরিশাল বরগুনায়, থানা জেলা বরগুনা। আমি ইন্ডিয়া গিয়েছিলাম কাজের জন্য 5 মাসের জন্য। আমি গড়ে গেছি 12 বছর আগে বেটা বাড়ি, ওখানে কাজ করতেছিলাম। পুলিশ আমাকে ধরলো, 1 মাস রাখছে ওখানে, তারপর কালকে পার করে দিছে আমাকে। পুশিন হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে স্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। 37 জন রোহিঙ্গা নাগরিক ছিল, তাদেরকে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছি। বাকি যারা 304 জন বাঙালি, তাদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীমান্ত অস্থিরতা কমাতে স্থানীয় টহল ছাড়াও দুই দেশের সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন। উভয় দেশের সরকার অথবা উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা সাপেক্ষে এদেরকে যদি আদান প্রদান করা হয় তো ভালো হতো। বাংলাদেশের মানুষ হলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হোক। কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বিজিবির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে নিয়ম বহির্ভূতভাবে পুশিনের ঘটনা চলতে থাকলে তা সীমান্ত সুরক্ষার জন্যও ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীর পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী সাহেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ জানা। আমরা আছি এনসিপির যে গাড়ি বহর আছে সেখানে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের পদযাত্রা শেষ করে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গোদাগাড়ির যে গাইড করা মোড়টি ছিল সেখান থেকে সংক্ষিপ্ত পথসভায় যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি মূল বক্তব্য রাখবেন রাজশাহীর যে সাহেবাজার 0 পয়েন্টে যে পদযাত্রাটি অনুষ্ঠিত হবে, সেখানে যে সমাবেশ হবে সেখানে আমরা গাড়ি বহরের সঙ্গে আছি। আমরা যদি দেখি যে বিশাল গাড়ি বহর নিয়ে এনসিপি নেতৃবৃন্দ রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা একটু দর্শকদের সেই বহরের সঙ্গে দেখাতে চাই যে আমরা গোদাগাড়ি অতিক্রম করছি। কিছুক্ষণের মধ্যেই রাজশাহীতে নেতৃবৃন্দ কিছুক্ষণ বিরতি দিয়ে তারপরে তাদের যে শহরের কর্মসূচিগুলি আছে, বিভিন্ন এলাকায় পদযাত্রা করবেন। সেই পদযাত্রা থেকে তারপরে সাহেবাজার 0 পয়েন্টে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা দেখেছি যে এই যে গাড়ি বহরের সঙ্গে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার শীর্ষ নেতারা তারা আছেন। গোদাগাড়ি ডাইক করা মোড়ে কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম বক্তব্য রেখেছিলেন। তিনি যেটি বলছিলেন যে গোদাগাড়ির যে জুলাই যোদ্ধারা অংশ নিয়েছিলেন তাদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং আগামী লড়াই সংগ্রামে স্থানীয় মানুষদের থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। রাজশাহীতে তার যে মূল সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে বিকেল 5:30টায় সাহেবাজার 0 পয়েন্ট বড় মসজিদের সামনে। আমরা দর্শকদের একটু দেখাতে চাই যে গাড়িবহরটি আছে, সেই গাড়িবহরেই আমরা এখানে আছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও এই গাড়িবহরে যুক্ত আছেন। শীর্ষ নেতারাও এই গাড়িবহরের সঙ্গে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা সেই গাড়িবহরেই আছি। যারা আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি, সেই পদযাত্রায় আমাদের গাড়িবহর সেটি যাচ্ছে এবং
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এনসিপির এই জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের গাড়ির যে সামনে সেখানে কিন্তু বিশাল মোটরসাইকেল বহর আছে, তারপরে কেন্দ্রীয় শীর্ষ নেতা তাদের একটি গাড়ি আছে, এছাড়া পেছনে নেতাকর্মীদের যে গাড়ি বহর সেটি এখানে আছে এবং তারা এখান থেকেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা রাজশাহী শহরে পৌঁছবেন। পৌঁছে বিরতির পরেই তারা রাজশাহীর যে রেলগেট চত্বর সেখান থেকে এনসিপির যে পদযাত্রা সেটি শুরু হবে এবং নিউ মার্কেট, সাহেববাজার এবং রানীবাজার হয়ে বিভিন্ন সড়কের যে আছে গুরুত্বপূর্ণ সেই সড়কগুলি তারা প্রদক্ষিণ করবেন। সেই প্রদক্ষিণ শেষে সাহেববাজার 0 পয়েন্ট বড় মসজিদের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। যে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের দেওয়ার সময় অনুযায়ী বিকেল ঠিক 5:30টায় তারা এই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সেখান থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়া নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন এবং সার্জিস আলম, হাসান আবদুল্লাহ তারাও এই সমাবেশে যোগ দিবেন। আমরা যেটি দেখেছি যে তারা এই গোদাগাড়িতে নেমেছিলেন, তারা এখানে কথা বলেনি, তারা মূলত রাজশাহীর যে মূল সমাবেশটি সাহেববাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত হবে সেখানেই কথা বলবেন এমনটি জানানো হয়েছে দলীয় পক্ষ থেকে। তবে সমাবেশটির যে স্থানীয় জনতার যে উৎসাহ সেটি আমরা দেখছি এবং নাগরিকরা উৎসাহ নিয়েই সেই সমাবেশে আসবেন এমনটি জানিয়েছেন স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন। সমাবেশের যারা আয়োজন করেছেন তারা জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে রাজশাহীর যে অঞ্চলের যে পদযাত্রা সেটি শুরু হচ্ছে। তো টানা আমরা সমাবেশের আরও খবর হয়তো সমাবেশ যখন শুরু হবে তখন আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। তো আপাতত এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে টানা। ছাত্র জনতার আন্দোলনের সামনে সারিতে যারা ছিলেন 36 জুলাই পর্যন্ত তাদের প্রতিটি পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে। নানা ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে ছিলেন শিক্ষকরাও। গ্রেফতার, গুম, খুনের হুমকিতে দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। এমন হাজারো টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। কাজী শাহেদের প্রতিবেদন। জুলাই আন্দোলনের শেষ দিন পর্যন্ত যার স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজশাহীর রাজপথ, সরকার পতনের শেষ ক্ষণ পর্যন্ত তাকে ও তার পরিবারকে যেতে হয়েছে জীবন ঝুঁকির মধ্য দিয়ে। প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে তাকে। আসলে 16 জুলাই যে এত মানুষ হবে, কারণ 16 জুলাইয়ের আমরা ভাবতেছিলাম যে ছাত্রলীগ হয়তো বা প্রত্যেকটা গেটে তালা দিয়ে দিবে, আমরা শিক্ষার্থীরা বের হতে পারবে না, কিন্তু শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে, ওখানে কিন্তু কেউ নেতৃত্ব দেয় না, যার যার জায়গা থেকে নিজে মাঠে নেমে আসছে। গ্রেফতার, আতঙ্ক, আন্দোলন বন্ধ করে দেয়া, ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে প্রতিটি দিন কাটিয়েছেন সামনের সারিতে থাকা ছাত্র নেতারা। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে 16 জুলাই সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করি। তো এরপরেই তো একটা গ্রেপ্তারের একটা সম্ভাবনা ছিল। এরপরে যখন এখানে পুলিশের গোলাগুলি হয়, গোলাগুলির পরে হচ্ছে যে পুরোপুরি কমপ্লিট শাটডাউনে চলে যায়। বাবা মা আতঙ্কে থাকতো, মানে যে কোনো সময় গুম হয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, হয়তো পরের দিন জানা যাচ্ছে, এরকম একটা আতঙ্ক ছিল। আর আমরা সবসময় মিডিয়ার সাথে একটা যোগাযোগ রাখতাম। সবসময় আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকরা জানিয়েছেন ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। সন্তানদের আকুতি, পরিবারের বাধা নিষেধ অধিকাংশ সময় উপেক্ষা করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কোনো কিছুকেই তোয়াক্কা করেননি। আন্দোলনের সময় যখন অনেক রাত্রে বাসায় ফিরতাম, বাসায় ফিরে টেলিফোনে অনেক যোগাযোগ করতাম কলিগদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। আগামীকালকে আমরা কি করব, পরশুদিন কি করব। তো আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। আমার নিজের সন্তান চক্ষু হারিয়েছে পাবনাতে, আমি তাদেরকে পড়াই, সে জীবনে আর পৃথিবীর আলো দেখবে না। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত এই প্রত্যেক দিন এই কাজলা, এই বিশ্ববিদ্যালয়, এই আমাদের যে রাজশাহীর রাজপথ, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যেতাম। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। ঝুঁকি কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। স্বামী তালাক দেওয়ার পর সন্তানকে ছেড়ে আসতে বাধ্য হন 23 বছরের আশা বানু। আর এতেই ভেঙে পড়েন তিনি। একসময় মানসিক ভারসাম্য হারিয়ে নওগাঁর বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন অজানার পথে। ঘুরতে ঘুরতে রাজশাহীর গোদাগাড়ির ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় পৌঁছান। ভারতীয় ভেবে স্থানীয়রা তাকে বিজিবির হাতে তুলে দেয়। এরপর ভারতীয় পরিচয়ে 1.5 মাস জেল খাটেন। অবশেষে কারা কর্তৃপক্ষের চেষ্টায় পরিবারের কাছে ফিরেছেন নওগাঁর আশা। কামাল হোসেনকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন।
2022 সালে স্বামী তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আশা বানুকে, রেখে দেয় ছেলে সন্তানকেও। সেই বিয়ে নিয়ে আক্ষেপ এখনো আশা বানুর কণ্ঠে। পাগলের সঙ্গে বিয়ে দিছে, পরে জানছি আমি একটা পাগল আমাকে একটা ভালো লোকের সঙ্গে বিয়ে দিত, তাহলে আমার জীবনটা ভালো হইতো। আঙ্গুল চেনের মধ্যে গেছে, ভ্যান আসছিল বাসার মধ্যে, ভ্যানের মধ্যে আঙ্গুল গেছে, পরে কেটে পড়ে যেত। আমি একটা কথা নিয়ে আমার সঙ্গে ঝগড়া বেঁধে গেছে যে আমার ছেলেকে তুমি দেখতেছো না, যদি আঙ্গুল কেটে যাইতো। এরকম একটা সিচুয়েশনে ঝগড়াটা বেড়ে যায়, পরে আমি ডিভোর্স করছি। সংসার হারিয়ে অনেকটা পাগলপ্রায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এবছরের 16ই মে অনুপ্রবেশ সন্দেহে যখন বিজিবি সদস্যরা আটক করে সোপর্দ করে পুলিশের কাছে, তখন আশা বানুর পরিচয়ের সবখানে লেখা ছিল অজ্ঞাত। 1.5 মাসের বেশি সময় ভারতীয় পরিচয়েই জেল খাটেন তিনি। নদীর পাশ দিয়ে আমি হাঁটতেছিলাম, তখন বিজিবি স্যাররা আমাকে ভারতীয় বলে ধরে নিয়ে যায়, থানায় দিয়ে দেয়। তখন আমার মাথায় সেন্স ছিল না, পরে সেন্স ফিরে আসার পরে আমি বলেছি যে নওগাঁ জেলায় আমার বাড়ি, আমার বাবা আছে, আমার মা ছোটবেলায় মারা গেছে। তখন আমি সুস্থ হওয়ার পরে আমাকে আমার বাবা নিয়ে আসছে। হঠাৎ নিখোঁজ হওয়া আশার সন্ধানে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন বাবা মীর মুস্তাফিজুর রহমান। অবশেষে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সন্ধান পান মেয়ের। আমার মেয়েকে হারাই গেছিল, যাওয়ার পর গোদাগাড়ি থানা পুলিশে ধরেছে, ধরার পরে তারা জেলখানায় দিছে রাজশাহীতে। জেলখানা দেওয়ার পর তারপরে জেলখানার জেলায় ফোন দিচ্ছে আমার কাছে যে আপনার মেয়ে এখানে আছে, এই নাম আশা নাম। হ্যাঁ আমার মেয়ে, তো আসেন। কারা কর্তৃপক্ষ জানায় আদালতের মাধ্যমে যখন তারা আশাকে পান তখন কোনো কথাই বলতেন না, নানা প্রশ্ন করলেও চুপ থাকতেন। 1.5 মাসের চেষ্টায় আশার মুখে কথা ফোটাতে সফল হন তারা। মেলে সব প্রশ্নের উত্তর। এরপর আইনি প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। যতটুকু ধারণা করা হয় যে সে হচ্ছে রয়ের এজেন্ট হিসেবে এখানে অনুপ্রবেশ করেছে। তো সেক্ষেত্রে যখন বিজ্ঞাপনের মাধ্যমে কারাগারে আসার পরে জেল সুপারের কাছে পরবর্তীতে যে চলে আসে, যে নির্দেশনা চলে আসে যে সে আসলে ভারতীয় কেউ নন, অনুপ্রবেশকারীও নন, বাংলাদেশের একজন নাগরিক। তার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তার যে অ্যাডভোকেট তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার বাবা এবং অ্যাডভোকেটের উপস্থিতিতে তাকে যথারীতি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে ভারতীয় গুপ্তচর হিসেবে পুলিশ কারাগারে পাঠিয়েছিল আশাকে। এখন আইনি প্রক্রিয়া মেনে শেষ হবে সেই মামলা। এজন্য আদালতে হাজিরা দিতে হবে তাকে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চট্টগ্রামে যুবদল কর্মী সেলিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে রাউজান উপজেলার ঈশান পথের হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দুপুরের দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সেলিম। ঈশান পথের হাট এলাকায় একটি সিএনজি অটোরিকশা করে এসে গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত সামনে থেকে সেলিমকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ মসজিদের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সরাইলের ছন্দুমিয়া পাড়ার একটি মসজিদের 2য় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না আক্তার ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী এবং স্থানীয় একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়তেন। নিহতের পরিবার জানায় শনিবার দুপুরে ময়না খেলাধুলার জন্য বের হয়। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর মসজিদের 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। যে আমার মেয়েরে মারছে এর বেশি শাস্তি চাই, ফাঁসি চাই। মাদ্রাসার ভিতরে পোলাপান পড়তে গেছে, পোলাপানে দেখছে যে মাইয়া পোলাপানে কইতেছে যে এনে একটা পাগল মেয়ে হইয়া রয়েছে। এবার আমি দূর গিয়া দেখছি যে বিভৎস অবস্থায়। বাহ্যিক ভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না, সেটা আমাদের গাইড আসতেছেন সিআইডি থেকে, তারা আশা করে আরেকটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং ফাইনালি ডিসিশন পাওয়া যাবে পোস্টমর্টমের পরে। আর প্রাথমিকভাবে আমরা 2 জনকে নিয়ে আসছি তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল 11টার দিকে কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়া বাড়ির পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই 2 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া 2 শিশু হলো জুনায়েদ ও আব্দুল মমিন। তারা বাগানবাড়ি এলাকায় এক মাদ্রাসার শিক্ষার্থী। কোনাবাড়ি থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস।
নাম খারিজ থেকে শুরু করে জমি জমার সব কাজেই দিতে হয় বাড়তি টাকা। কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে পারলেই মেলে সেবা, না হলে ঘুরতে হয় দিনের পর দিন। বছরের পর বছর ধরে এই অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহবুব তামিম। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ দুর্নীতির চিত্র। এখানে সেবা নিতে আসা মানুষদের গুনতে হয় টাকা, আর টাকা না দিলে নামজারি, জমি মাপযোগ বা যে কোনো কাজের জন্য ঘুরতে হয় টেবিলের পর টেবিল। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এখানে। 4 মাস আগে 10,000 টাকা 10,000 চাইছি, 10,000 আমি 10,000 দিছি, 8,000 দিছি, 2,000 টাকা খাইয়ের জন্য। এত ঘুরাইতেছে আজকে না কালকে পরকে না, আমি খালি এমন ঘুরাইতেছে অনেক বহুদিন ধরে। আমি দিছি খারিজ, আমার কাগজও নাই, আমার খারিজও নাই। ওই যে কাগজ গপ চালিয়েছে পাইনি, মানে ঘুষ দিলে তারা কাগজ বাড়বো, নাইলে বাড়তো না। ঘুষ দিলে কাগজ বাড়বো, নাইলে কাগজ পাইনি বিচারে। শুধু অর্থ আদায়ই নয়, অফিসের কর্মকর্তা কর্মচারীরাও অফিসে আসেন না ঠিক মতো। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা প্রার্থীদের। এতে দিনের পর দিন হয়রানির শিকার হয়ে অতিষ্ঠ তারা। গাজীপুর থেকে আসছে পর্চা উঠানোর জন্য, প্রায় 25 কিলো দূর গাজীপুর। আমার অর্থ গেছে, শ্রম গেছে, কষ্ট হচ্ছে। তো আরেকদিন এসে যত সময় পাবো কিনা এটার সন্দেহ আছে। 8,000 টাকা দেওয়ার কথা আর কি, 4,000 টাকা দিছি, আর 4,000 টাকা মনে হয় 10 লাখ টাকা। দেশ টিভির অনুসন্ধানে এই অফিসের ঘুষ লেনদেনের প্রমাণ মিললেও কর্মকর্তারা বলছেন এই অফিসে কোনো প্রকার ঘুষ লেনদেন হয় না। বর্তমানে কাজ কাম হলো অনলাইনে হয়, অনলাইনে আবেদন দেয়, অনলাইনে আবার সেটা পাঠায়, অনলাইনে যা আসে ওটা কমপ্লিট করে প্রস্তাব আবার অনলাইনে পাঠায়। তাজউদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যেন কোনো অদৃশ্য ক্ষমতার খুঁটির জোরে বারবার পার পেয়ে যাচ্ছেন তিনি। তবে অভিযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভূমি অফিসগুলোর অনিয়ম ও দুর্নীতি রোধে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বাস্তবায়ন হলে মানুষের হয়রানির শিকার হতে হবে না। ভূমি সেবা যাতে মানুষ ভোগান্তিবিহীন এবং খুব সহজে পেতে পারে, এজন্য ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং জেলা প্রশাসন সকলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেবামূলক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।